মানে সিপিইউ একটা সার্টেন জব এক্সিকিউট করতে কি পরিমাণ সময় নেয়, ঠিক আছে? বা প্রসেসর হচ্ছে একটা কাজ করতে কি পরিমাণ সময় নেয়। তো দেখো তোমার এরকম তোমাকে 30টা ভ্যালু দেওয়া আছে। তো সেখান থেকে তোমাকে যদি বলা হয় যে তুমি এই ভ্যালুগুলোকে সামারাইজ করে এক কথায় বলো যে সিপিইউর ওই কাজটা প্রসেস করতে কি পরিমাণ সময় লাগে, তা তোমার কি বলবো? আমি আবার রিপিট করি। মনে করো তোমাকে এই 30টা ভ্যালু দেওয়া হলো এবং তোমাকে বলা হলো তুমি এই 30টা ভ্যালুকে সামারাইজ করে এক কথায় বলো যে তাদের সময় কেমন লাগে বা সিপিইউর সময়টা কেমন লাগে। সামেশন করে মানে এক কথা বলো, যে কোনো সিঙ্গেল ভ্যালু দিয়ে বলবা। মনে করো যদি ইনকেস তুমি যদি বলো যে তাদের সময় লাগে 76 মিনিট, ঠিক আছে, বা 70 সেকেন্ড, তাহলে সেটা কি? তুমি ডেটা ভিতর থেকে বলেছো, তাই না? তাহলে সেটা কি অবশ্যই একটা কারেক্ট ভ্যালু, কিন্তু সেটা কত রিলায়েবল সেটা হচ্ছে বিষয়। কেউ যদি বলে যে না, তাদের আসলে ওই সিপিইউর ওই কাজটা সম্পূর্ণ করতে সময় লাগে 9 সেকেন্ড, তাহলে সেটাও কিন্তু সঠিক, বাট কতটা রিলায়েবল সেটা হচ্ছে বিষয়। বাট এটা কি রিলায়েবল? ব্যাপারটা হচ্ছে যে আমরা এমন একটা হুম, বলো। না না, মানে টাইমটা কম বেশি কম ভালো সেটা ম্যাটার না, কম ভালো কম ভালো কম বা বেশি এটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে যে মানে তোমাকে কিছু ভ্যালু দেওয়া হলো, এই ভ্যালুকে তুমি এমন ভাবে হচ্ছে উপস্থাপন করবা যেন কি হচ্ছে তুমি যে ভ্যালুটা বলবা সেটা কি হবে, ডেটাকে ভালোভাবে সামারাইজ করবে বা ডেটাকে ভালোভাবে উপস্থাপন করবে। এখন তুমি যদি বলো যে এখানে অধিকাংশ টাইম কত লাগছে, হয়তো দেখো যে 30 থেকে কি 50, তাই না, বা 60, এরকম সময় লাগছে। এখন একটা ভ্যালু কি খুবই কম, 9 সেকেন্ড লাগছে। এখন যদি বলো যে ওই কাজটা সম্পন্ন করতে 9 সেকেন্ড সময় লাগে, তাহলে সেটা রিলায়েবল হবে? মানে আমার বলার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন হচ্ছে অনেকগুলো ভ্যালুকে সামারাইজ করব, তাহলে এমন একটা ভ্যালু দিয়ে সামারাইজ করার ট্রাই করব যে ভ্যালুটাকে মোর রিপ্রেজেন্টেটিভ হবে। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, মানে ডেটাকে যদি ছোট থেকে বড় সাজাই, ডেটা থেকে ছোট থেকে বড় সাজালে কি হবে? আমি ছোট থেকে বড় সাজাইলাম, তাহলে এদিকে ভ্যালুগুলো কি অনেক ছোট ভ্যালু, এদিকে ভ্যালুগুলি আমার বড় ভ্যালু। এখন আমি যদি বড় ভ্যালু দিয়ে সামারাইজ করি অথবা ছোট ভ্যালু দিয়ে সামারাইজ করি, তাহলে সেটাও কি ডাটাকে ভালোভাবে ক্যাপচার করবে না, কারণ ছোট ভ্যালু কয়টা আছে, খুবই অল্প কয়টা, বড় ভ্যালু কয়টা আছে, খুবই অল্প কয়টা। কিন্তু সেন্টারের দিকে বা মাঝে যে ভ্যালুগুলা, অধিকাংশ ভ্যালু কি এই সেন্টারের কাছাকাছি। তাহলে আমি যদি এই মাঝের কোন একটা ভ্যালু দিয়ে আমি যদি সামারাইজ করি, তাহলে কি হবে, এই ভ্যালুটা অধিকাংশ ডেটাকে কি করে ক্যাপচার করবে, তাহলে সেটা কি মোর রিলায়েবল হবে। এজন্য যখন আমরা একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে, একটা নিউমেরিক্যাল সিঙ্গেল ভ্যালু দিয়ে আমরা ডেটাকে সামারাইজ করার চেষ্টা করি, তখন আমরা চেষ্টা করি যে আহ, এমন একটা ভ্যালু চুজ করতে যেটা মোর রিলায়েবল হবে, এবং সেই ভ্যালুটাই হচ্ছে সেন্ট্রাল একটা ভ্যালু। আর ওই সেন্ট্রাল ভ্যালুকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারমেন্ট হচ্ছে তিনটা, আমরা জানি তিনটা নামগুলোতে আমরা বলি। এক নাম্বার হচ্ছে মিন, সেকেন্ড হচ্ছে মিডিয়ান, থার্ড হচ্ছে আমার মোড। মিন, মিডিয়ান এবং মোড, ঠিক আছে? তো আমরা সবাই জানি তিনটা তিনটা বাংলাটা হয়তো সবার জানা আছে। মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে হচ্ছে মধ্যক, আর মোড মানে হচ্ছে প্রচুরক। তো আমরা আগে প্রথমে দেখবো যে তাহলে ডেটাকে যদি আমরা এই তিনটা ভ্যালু দিয়ে সামারাইজ করার চেষ্টা করি, তাহলে তিনটা ভ্যালু কিভাবে বের করবো। তো আমরা যখন এরকম ডেটা নিয়ে কাজ করব, এরকম ডেটাটার নাম আছে। যে ডেটাগুলো আমাদের হাতে আসার পরে আমরা ডেটাগুলো যদি এভাবে রেখে দেই, তাহলে সেই ডেটাকে বলা হয় র ডেটা। তাহলে এই ডেটাকে বলা হয় র ডেটা। তো এরকম র ডেটা থেকে মিন বের করার উপায়টা হচ্ছে আমরা মিনকে প্রকাশ করি বার দিয়ে। তো কোনো কিছুর উপরে বার থাকা মানে মিন করে, এটা স্যাম্পল মিন। তো স্যাম্পল মিনের ফর্মুলা হচ্ছে এরকম, যে সাপোজ আমরা এক্স এর মিন বের করবো, তো এক্স বার হচ্ছে এরকম, সবগুলো এক্স আমরা কি করি
যোগ করি, এন দিয়ে ভাগ করি। এটা হচ্ছে মিন এর ফর্মুলা। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো মিন বের করতে চাই, স্যাম্পল মিন, তাহলে সেটা কি হবে? এখানে আমার কাছে 30টা ভ্যালু আছে, তাহলে 30টা ভ্যালু আমি যোগ করব, যোগ করে 30 দিয়ে ভাগ করব। মানে আমি যদি বলি এভাবে, 70 প্লাস 36 প্লাস 43 প্লাস 69, এরকম সবগুলো যোগ করব, তারপরে আমি 30 দিয়ে ভাগ করব। তাহলে এটা হচ্ছে আমার মিন। কারো তো অসুবিধা আছে? আই থিঙ্ক সবাই মিন বের করতে পারবে, ঠিক আছে। আরো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। এরপর আমরা দেখবো মিডিয়ান বের করার ফর্মুলা। আচ্ছা, মনে করো তোমাকে যদি বলা হয় তিনটে নাম্বার দিয়ে, মনে করো 5, আমি ছোট থেকে বড় সাজালাম, তারপরে 5, 7, মনে করো 10, তোমাকে যদি বলা হয় এই তিনটা নাম্বারের মিডিয়ান কোনটা, তো মিডিয়ান আমরা জানি এমন একটা ভ্যালু ডেটাকে সমান ভাবে ভাগ করবে। মানে মিডিয়ানটা হচ্ছে ডেটা ঠিক সেন্ট্রাল ভ্যালু, ঠিক মাঝখানের ভ্যালু। তা বলতো তিনটা ভ্যালুতে 5, 7, 10 হয়, তাহলে মাঝখানে কোন ভ্যালুটা আছে আমার, বা মিডিয়ান কোনটা হবে? 7। তাহলে এটা হচ্ছে আমার মিডিয়ান। যদি এমন হতো যে তিনটা ভ্যালু যদি 5টা ভ্যালু হতো, 3, 5, 7, 10, 12, তাহলে মিডিয়ান কত হতো? তাহলে 7ই হতো। তাহলে আমরা মিডিয়ানটা কিভাবে বের করেছি? আমরা কি মিডিয়ান বের করার আগে চিন্তা করেছি যে মাঝখানে পজিশনটা কত, পজিশন নির্ধারণ করেছি, তারপরে সেই পজিশনের ভ্যালু বলেছি মিডিয়ান। তাহলে পজিশন কত? সেকেন্ড পজিশন। এখানে পজিশন কত? থার্ড পজিশন, না? এখানে এন ছিল কত? কয়টা ভ্যালু ছিল এখানে? তিনটা। আর এখানে এন ছিল কয়টা? 5টা, তাই না? তাহলে দেখো আমরা এখান থেকে আমরা মানে কোনো ফর্মুলা বের করতে পারি কিনা দেখো। এখানে আমরা বলেছি এন হচ্ছে কি অড নাম্বার। তাহলে ইফ এন ইজ অড, এন যদি অড হয়, তাহলে মিডিয়ান, মিডিয়ান ইকুয়াল আমরা কি লিখবো? যে আমার এই সেকেন্ড পজিশন কি হবে দেখো, 3-এর সাথে যদি 1 যোগ করি, তারপর 2 দিয়ে ভাগ করি, 3+1, যদি 1 যোগ করি তারপর 2 দিয়ে ভাগ করি, তাহলে তো 2 পাওয়া যায়। অথবা যদি এখানে আমি 5-এর সাথে 1 যোগ করি, তারপর 2 দিয়ে ভাগ করি, তাহলে তো 3 পাওয়া যায়। তাহলে আমরা বলবো এন যদি অড হয়, তাহলে মিডিয়ান হচ্ছে n+1/2, এই পজিশনের ভ্যালু, এত ভ্যালু। ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা আছে এটা? একটু সবাই লিখে রাখো, হ্যাঁ, ফর্মুলাটা লিখে রাখো। এরপরে যদি এন জোড় হয়, এন যদি ইভেন নাম্বার হয়, তাহলে আমরা কিভাবে মিডিয়ান বের করবো? মনে করো তোমাকে বললাম ঠিক আগের আগে এক্সাম্পলটাই, মনে করো 5, 7, 10, আর আছে এখানে 11। তাহলে আমাকে বলো এই সিনারিওতে আমার মিডিয়ান কত, বা মাঝখানে ভ্যালু? 7 আর 10, তাই না? তাহলে আমরা 7 আর 10, যদি এন যদি হয়, এটা কি সেকেন্ড পজিশন আর থার্ড পজিশন, তাই না? তাহলে আমি যদি এন কে 2 দ্বারা ভাগ করি, এখানে এন কত? 4। তাহলে আমি যদি ডিরেক্টলি যদি বলি 4/2, এই পজিশন, আর কত? প্লাস 4/2+1, তার মানে কত? থার্ড। তাহলে এই দুইটা ভ্যালু, তাহলে যেহেতু দুইটা ভ্যালু পাই, তাহলে আমরা সবসময় কি করবো? দুইটা ভ্যালু গড় বের করবো। তাহলে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো।
তাহলে আমরা ফর্মুলাটা একটু লিখি। তাহলে আমরা এইভাবে লিখবো যে তোমার ইফ ইফ এন ইজ ইভেন, তাহলে আমার মিডিয়ান ইকুয়াল হচ্ছে n/2 এই পজিশন, এই পজিশনের ভ্যালু প্লাস n/2 প্লাস 1 এই পজিশন ভ্যালু ডিভাইডেড বাই আমার 2। ঠিক আছে, এটা বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। ওকে, তাহলে আমরা মেইন পেলাম, মিডিয়ানের ফর্মুলা পেলাম। এরপরে আমরা বলেছি কি মোড, মোডটা হচ্ছে প্রচুরক। তার মানে এটাকে আমরা যদি ইন্টারপ্রেট করি, যে নাম্বারটা সবথেকে বেশি বার আছে সেটা হচ্ছে আমার মোড। সো আমরা কি করব, আমরা কাউন্ট করে দেখবো কোনটা কতবার আছে। সো যে নাম্বারটা সব থেকে বেশি বার থাকবে সেটা হচ্ছে আমার মোড। তো ইন দ্যাট কেস হচ্ছে যদি একটা নাম্বার, যদি এমন হয় যে দুইটা নাম্বার সমান সংখ্যক বার আছে, দুইটা নাম্বার যদি সমান সংখ্যক বার থাকে তাহলে মোট কি হবে, দুইটা হবে। তাহলে তিনটা থাকে একই সংখ্যক বার, তাহলে তিনটা হতে পারে, তাহলে মোট একের অধিক হতে পারে। আবার যদি এমন হয় যে সবগুলো ভ্যালু একটা করে আছে, তখন কি হবে, মোট একটাও হবে না। আচ্ছা, আমরা যদি ফর্মুলাটা বুঝতে পারি, এখানে তো অনেকগুলো ভ্যালু, আমরা একটু আগের যে এক্সাম্পলটা ছিল এটা একটু ভ্যালু কম আছে। জাস্ট হচ্ছে আমাদের ফর্মুলাটা বোঝার সুবিধার্থে আমরা তাহলে এই প্রবলেমটা সলভ করি একটু। হুম, এটা না, এটা। আচ্ছা, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, আমি একটু ফন্টটা বড় করে দিই। তোমরা হচ্ছে এই আহ, তোমরা মেইন, মিডিয়ান, মোড তিনটাই বের করো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা সরি আমি বলতে ভুলে গেছি। মিডিয়ান বের করতে অবশ্যই তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যে কোনো একটা অর্ডার তোমাকে অবশ্যই আগে সাজিয়ে নিতে হবে। তাহলে আমাকে একটু বলো যে এখানে স্যাম্পল মিন কত হবে। এখানে আমার ভ্যালু আছে কয়টা, 9টা। সো আমার স্যাম্পল মিন হবে 9টা ভ্যালু যোগ করবো, তারপরে 9 দিয়ে ভাগ করবা। স্যাম্পল মিন বের হয়ে গেলে এবার মিডিয়ান বের করো। আমি যদি এটাকে একটু সাজাই, তাহলে আমরা কি বলবো এখানে, আই থিঙ্ক স্যাম্পল মিন সবাই পারবে। আমি যদি সাজাই, ওকে থ্যাংক ইউ। তাহলে যদি মিডিয়াম বের করি, তাহলে আমি সাজালাম, 2.3 লিখলাম, এরপর আবার কি 2.3, কারণ সব থেকে ছোট 2.3। এরপরে 3.7, এরপরে 3.7 দুইবার, 3.7, তারপরে 4.2, 4.2, তারপরে আমার কত আছে 4.6, 4.6, তারপরে 4.9, তারপরে 5, 7, 7.2, তারপরে হলো। ওকে, তাহলে আমি ছোট থেকে বড় সাজালাম। এখন আমাকে বলো মিডিয়া কত, 4.2, আমরা কিভাবে পেলাম?
এখানে এন এন কত? এন হচ্ছে 9। এটাকে বিজোড় নাকি জোড়? এটা হচ্ছে আমার বিজোড়। তাহলে বিজোড় হলে মিডিয়ান কত হবে? মিডিয়ান হচ্ছে আমার n+1 ডিভাইডেড বাই 2 পজিশন ভ্যালু। তাহলে n হচ্ছে 9, 9+1, 9+1 বাই 2, এত পজিশন ভ্যালু, মানে এত ভ্যালু, এততম ভ্যালু। তাহলে এটা কত আসে? ফিফথ ভ্যালু, তাই না? তাহলে 5তম ভ্যালু কোনটা? আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5, মানে হচ্ছে 4.2। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4.2। তার এখানে তো ভ্যালু 10টা দেয়া। এটা কি 10টা দেওয়া আছে? ওকে, তাহলে আমার মনে হয় তাহলে আমরা মিস করেছি কোনটা, আমি লিখতে কোনটা ভুল করে লেখা হয়নি। 7.2 লিখছি, 7ও লেখা হয়েছে, 4.6 লিখছি, 4.9 স্যার, লিখি। 5 আর 7 কে আপনি 0.0 দিয়ে লিখেন নাই তো, তাই মনে হচ্ছে 5.7। ও আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, ঠিক আছে, 10টা। তাহলে যদি 10টা যদি হয়, তাহলে মিডিয়ানের ফর্মুলা কি চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে মিডিয়ানের ফর্মুলা কি হবে তাহলে? মিডিয়ানের ফর্মুলা হচ্ছে তাহলে আমার n/2 এই পজিশনের ভ্যালু প্লাস n/2+1 ওই এই পজিশনের ভ্যালু। তাহলে আমরা যদি n এর মান বসাই, n এর মান হচ্ছে 10 যদি বসাই, তাহলে পজিশন কত কত আসবে? মানে ফিফথ পজিশন, মানে 10কে দিতে ভাগ করলে 5। তাহলে ফিফথ ভ্যালু প্লাস n/2+1 মানে 6 ভ্যালু ডিভাইডেড বাই আমার 2। তাহলে মানটা কত আসে বলো? ফিফথ ভ্যালু কত? 4.2। তাহলে পঞ্চম ভ্যালু হচ্ছে 4.2, আর ষষ্ঠ ভ্যালু 4.6 ডিভাইডেড বাই আমার 2। তো আমার অ্যান্সার হচ্ছে 4.4। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এরপরে এখান থেকে বলো মোট কত? 2.3 কয়বার আছে? 2বার। আর আর 3.7 আছে। সো তাহলে মোট হচ্ছে 2.3 আর 3.7। তাহলে তোমাদের যদি এরকম পরীক্ষা যদি এরকম ডেটা দেওয়া থাকে, তোমাকে বলা হয় যে মিন বের করো অথবা মিডিয়ান অথবা মোড, পারা যাবে? ওকে, তাহলে এরপরে আমরা শিখবো, আমরা যে ডেটা নিয়ে কথা বললাম এই ডেটাকে বলা র ডাটা। তো র ডাটা থাকলে সেক্ষেত্রে আমরা মিন কিভাবে করবো, মিডিয়ান, মোড আমরা শিখলাম। কিন্তু ডেটা যদি এরকম না থাকে, যদি গ্রুপ আকারে থাকে, মনে করো তোমার কাছে ডেটা এইভাবে দেয়া আছে, মনে করো মনে করো এই ডেটাগুলো, মনে করো এই ডেটাগুলো র ডাটা। এই ডেটাগুলো তোমার এইভাবে না দিয়ে তোমার কাছে ইন কেস দেয়া আছে কিভাবে, মনে করো তোমার কাছে দেয়া আছে যে টাইম, টাইম দেয়া আছে, মনে করো সাপোজ 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, তারপর মনে করো 25 থেকে 30, এরকম মনে করেন বিভিন্ন রেঞ্জ দেওয়া আছে। আর প্রত্যেকটা রেঞ্জে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মনে করো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। মনে করো এটা দেওয়া আছে, মনে করো 3, 7, 8,
ঠিক আছে, এরকম মনে করো তোমার দেয়া আছে। তাহলে ডেটা যদি এরকম গ্রুপ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে মিন বের করবো? তো ডেটা গ্রুপ আকারে দেওয়া থাকলে আমরা এই যে ফ্রিকোয়েন্সিকে বলবো হচ্ছে আমরা সংক্ষেপে এফ আই বলবো। তাহলে আমরা কি করব, আমরা এডিশনাল একটা কি করব, আমি একটা কলাম অ্যাড করব। কলামটার নাম বলবো মিড পয়েন্ট। মিড পয়েন্ট। তো যদি মিড পয়েন্ট যদি বলি, মিড পয়েন্ট মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে মিড পয়েন্ট। তাহলে আমার প্রথম ক্লাসে মিড পয়েন্ট কত আসবে? 12.5। পরটা কত? 17.5। পরটা হচ্ছে আমার 22.5। পরটা হচ্ছে আমার সাপোজ 57.5 ইন কেস। তাহলে আমরা এই যে মিড পয়েন্ট পেলাম এটাকে বলবো এক্স আই। তাহলে মিনের ফর্মুলা হচ্ছে এক্স বার যদি বলি, এক্স বার হবে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। তার মানে আমরা কি করব, আমরা এই প্রত্যেকটা এফ আই সাথে এক্স আই গুণ করব। গুণ করে তারপরে কি করব, যোগ করব। তারপরে সামেশন অফ এফ আই দিয়ে ডিভাইড করব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 3 × 12.5 প্লাস 7 × 17.5 প্লাস 8 × 22.5 প্লাস 2 × 27.5। তারপর এটাকে ডিভাইড করবো কত দিয়ে, সামেশন অফ এফ আই। তার মানে হচ্ছে 3 + 7 + 8 + 2। কারো ফর্মুলাটা বুঝতে অসুবিধা আছে? আমরা কি বুঝতে পেরেছি সবাই ফর্মুলাটা? জি স্যার। ওকে। তাহলে এটা হলো গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন বের করার ফর্মুলা। তাহলে গ্রুপ ডাটা বা মিডিয়ান কিভাবে করবো? তাহলে গ্রুপ ডাটার মিডিয়ান একটা ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলাটা যাচ্ছি। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা আছে। দেখো এই ফর্মুলাটা হচ্ছে আমরা মিডিয়ান বলেছি এরকম যে মিডিয়ান ইকুয়াল হচ্ছে এল প্লাস n/2 - c/f × h। তাহলে এলটাকে এখানে মানে আমরা যদি লিখি এল প্লাস n/2 - c ডিভাইডেড বাই এফ মাল্টিপ্লাইড বাই এইচ। তাহলে আমরা বলবো এলটা কি, এলটা হচ্ছে যে শ্রেণীতে মিডিয়ান আছে ওই শ্রেণীর আমার, তাহলে যে শ্রেণীতে মিডিয়ান আছে ওই শ্রেণীর লোয়ার লিমিট হচ্ছে এল। আর এন তো আমি জানি কতগুলো ভ্যালু, বা কতগুলো ভ্যালু কিভাবে বুঝবো, আমার কাছে যেহেতু কি ডেটাগুলো নাই, আমার কাছে কি এরকম টেবিলের ফর্ম আছে। তাহলে এন কত হবে, আমার যে এফআই গুলো আছে, এই যে এফআই গুলো যোগ করলে আমার যে মানটা আসবে সেটা হচ্ছে আমার এন এর সমান। ঠিক আছে। আর এফটা কি, যে শ্রেণীতে মিডিয়ান আছে ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি। আর এইচটা কি, এইচটা হচ্ছে যে মিডিয়ান যে ক্লাসটা ওই ক্লাসের ক্লাস ইন্টারভাল। সুতরাং এই হচ্ছে ক্লাস ইন্টারভাল। এফটা হচ্ছে মিডিয়ান শ্রেণীর ফ্রিকোয়েন্সি, এলটা হচ্ছে মিডিয়ান শ্রেণীর লোয়ার লিমিট,
এন হচ্ছে টোটাল অবজারভেশন, আর সিটা তাহলে হচ্ছে কি, সিটা হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করেছি না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা যদি এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটা কলাম অ্যাড করি, সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে এটা কত হবে বলো তো সবাই, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো বলো। 3, 10, 18, 20। 3, 10, 18, 20, এক্স্যাক্টলি, গুড। তারপরে তাহলে এটা সে পেলাম। তাহলে আমার সিটা হচ্ছে যে ক্লাসে মিডিয়ান আছে ওই ক্লাসের আগের ক্লাসের সিএফ। ঠিক আছে, তাহলে আমরা, তোমাদের একটা কোশ্চেন হইতে পারে যে কোন ক্লাসে মিডিয়ান আছে কিভাবে বুঝবো। তাহলে আমরা এই প্রবলেমটাই সলভ করি। আচ্ছা আমাকে বলো যে এই এক্সাম্পলে আর এন এর ভ্যালু কত, এই এক্সাম্পল এন এর ভ্যালু কত, 20। কেউ একদম বলো। 20। এই এক্সাম্পল এন এর ভ্যালু হচ্ছে আমার 20। তাহলে ভ্যালু ডেটাকে সমান দেবে ভাগ, আমরা চিন্তা করব n/2 কত, ভাগ করলে কত, আমাদের এই এক্সাম্পলে 20, তো 20 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 10। তাহলে আমি দেখবো এই 10 ভ্যালুটা আমার সিএফ এর কোনটা কন্টেইন করে। দেখো আমার 3 লিখতে, এখানে কত সিএফ কত 3, তাহলে 3 লিখতে কি আমার 10 ক্রস করা লাগে, বা 10 আছে 3 এর ভিতরে, 10 নাই, তো এখানে কত আছে 10, তাহলে 10 থেকে 10 অবশ্যই লাগে তাই না, তার মানে তাহলে 10 18 এর ভিতরে আছে। আমার 8, কারণ আমি 10 মানে 10 কি অবশ্যই 18 ভিতরে আছে, আবার 10 কি 20 ভিতরেও আছে। তাহলে এখানে n/2 করলে যে মানটা আসবে সেই মানটা এইখানে সিএফ এর ভিতরে যেটা ভিতরে থাকবে সেগুলোর ভিতরে যেটা লোয়েস্টটা বা প্রথম যে শ্রেণীটা, এই প্রথম শ্রেণীটা আমি নিব। তাহলে আমার 10 এটার ভিতরেও আছে সিএফ, 10 কি এইচ এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে। তাহলে আমি এই শ্রেণীটাকে আমি চিন্তা করব, আমার এই শ্রেণীটা হচ্ছে আমার কি, তাহলে এটা যদি মিডিয়ান শ্রেণী হয় তাহলে আমাকে বলো যে এখানে এল কত, এল হচ্ছে মিডিয়ান লিমিট, বলো মিডিয়ান কত, মিডিয়ান শ্রেণীর লিমিট কত। না, এটা 15 না, এল হচ্ছে লিমিট কত, 15। 10, 15, লিমিট হচ্ছে 15। তারপর আমি যদি বলি n/2 সূত্র, তাহলে 20/2 মাইনাস সি, সি কত বলো তো, এই শ্রেণীর আগের শ্রেণীর সিএফ, তাহলে সি এর মান কত বলো, সি এর মান হচ্ছে 3। তারপরে এফ কত, মিডিয়ান শ্রেণীর ফ্রিকোয়েন্সি 7, আর এইচ কত, ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল কত 5। ঠিক আছে, ক্লাস ইন্টারভাল 5 নাকি 6, ক্লাস ইন্টারভাল হচ্ছে এখানে 6। ঠিক আছে, তাহলে আমার ক্লাস ইন্টারভাল হচ্ছে 6, এইচ ইকুয়াল 6, সি হচ্ছে 3, এটা হচ্ছে এফ হচ্ছে 7। তাহলে এই ক্যালকুলেশন করলে আমি মিডিয়ানটা পেয়ে যাব। তাহলে আমরা আবার শুরু করে লিখি। তাহলে আমরা মিডিয়ান পেয়ে গেলাম, এরপর আছে মোড। তো মোডের ফর্মুলাটা হচ্ছে এরকম যে
দেখো মোডের ফর্মুলা হচ্ছে এরকম। মোড হচ্ছে আমার যে এল প্লাস F1 মাইনাস F0 ডিভাইড বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 মাল্টিপ্লাইড বাই এইচ। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে এলটা কি। তাহলে এলটা হচ্ছে যে যে শ্রেণীতে মোড আছে ওই শ্রেণীর লোয়ার লিমিট। F1টা কি? F1টা হচ্ছে যে শ্রেণীতে মোড আছে ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি। আর F0টা হচ্ছে আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি। আর F2 হচ্ছে কি? এই যে F2 হচ্ছে পরের শ্রেণীর ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি এই এক্সাম্পলটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাকে বলো যে এখানে এল কত। কে বলতে পারবো যে কোন শ্রেণীতে আমার মোড আছে? 20 থেকে 25। মানে যে শ্রেণীর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি আমরা ধরবো সেই শ্রেণীতে মোড আছে। তাহলে আমরা ধরলাম 20 থেকে 25 এই শ্রেণীতে মোড আছে। তাহলে এই শ্রেণীর কি কত? এল কত? এল হচ্ছে আমার 20। তাহলে আমি মোডে লিখবো 20 প্লাস F1। F1টা হচ্ছে ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি। তাহলে এই শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত? 8 মাইনাস F0 আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি। আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত? 7। তারপর 2 F1, 2 ইন্টু আমরা F1 কত পেয়েছি? 8 মাইনাস F0 কত? F0 হচ্ছে আবার আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি 7। আর F2 কত? পরের শ্রেণীর পরের শ্রেণীর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 2 মাল্টিপ্লাইড বাই আমার এই কত আমার ক্লাস ইন্টারভাল এখানে 6। তাহলে এটা করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমার মোড, মেইন মিডিয়ান মোড পেয়ে গেলাম। আহ, সবাই ক্লিয়ার এটা? তাহলে আমরা কি মানে যদি ডেটা র আকারে দেখাতে থাকে তাহলে মেইন মিডিয়ান মোড বের করতে পারবো আশা করি। যদি ডেটা গ্রুপ আকারে দেওয়া থাকে তাহলে মেইন মিডিয়ান মোড আমরা বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা শিখবো যে আমরা গ্রাফ থেকে কিভাবে মেইন মিডিয়ান মোড বের করবো। গ্রাফ থেকে বের করার উপায় হচ্ছে, মনে করো তোমার মিডিয়ান সরি মোড বের করার যে গ্রাফ সেটা হচ্ছে আমার এটা হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম থেকে আমরা মোড বের করতে পারি। যদি তোমার কাছে হিস্টোগ্রাম দেওয়া থাকে এবং বলা থাকে যে এখান থেকে মোড বের করো, তাহলে বের করার উপায়টা দেখো। আমরা জানি কি যে শ্রেণীতে কি আছে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, আমরা চিন্তা করি কি সেই শ্রেণীতে মোড আছে। তাহলে উল্টোভাবে চিন্তা করতে পারি, হিস্টোগ্রামের যে বারটার হাইট সবচেয়ে বেশি ওই বারের ভিতর কি আছে আমার মোড আছে। তাহলে যে বারটার হাইট সবচেয়ে বেশি বড় হবে আমরা ধরবো এই বারের মাঝখানে আমার কি আছে মোড আছে। তাহলে আমি এই বারটা নিলাম, এই বারটা নিয়ে এই বারের হাইয়েস্ট দুটা পয়েন্ট আমি পিক করলাম, হাইয়েস্ট দুটা পয়েন্ট। এরপরে এই বারের সাথে আগের বারের ছেদবিন্দু নিব এবং এই বারের সাথে পরের বারের ছেদবিন্দু নিব। মানে এই বারের সাথে আগের বারের ছেদবিন্দু হচ্ছে এখানে, আর এই বারের সাথে পরের বারের ছেদবিন্দু হচ্ছে আমার এখানে। তাহলে আমরা 4টা পয়েন্ট পেলাম। পয়েন্টগুলো যদি আমি লেবেল করি 1 2 3 4, তাহলে আমি 1 নাম্বার পয়েন্টের সাথে 3 নাম্বার পয়েন্ট কানেক্ট করব। একের সাথে 3 আর 2 এর সাথে 4 কানেক্ট করলে
এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দু থেকে সোজা নিচে যাব। সোজা নিচে গেলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে আমার মোট। তাহলে এখানে আমরা কত পেয়েছি? যে বিন্দুতে ছেদ করেছে একটা কি অলমোস্ট এটা 19। তার মানে কি বলবো? মোড ইকুয়াল 19। কারণ আমার যদি এইটা যদি হয় 15 এখানে, আর এটা যদি হয় 20, তাহলে 15 20-এর মাঝখানে হয়তো 20-এর কাছাকাছি, হয়তো এখানে 19 বলতে পারি। সবাইকে বুঝতে পেরেছি এটা? আমরা কি মোড বের করা বুঝতে পেরেছি এখান থেকে? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি তোমাকে হিস্টোগ্রাম দেওয়া থাকে এবং বলা থাকে এখান থেকে তুমি মিন বের করো, তাহলে কি আমাকে বলতে পারবা যে হিস্টোগ্রাম থেকে মিন বের করা যায়? আচ্ছা, মনে করো আমরা তো জানি যে হিস্টোগ্রামটা কি করা হয়, একটা টেবিউলার ডাটা থেকে আমরা প্রডিউস করি। তো টেবিউলার ডাটা কিরকম? আমরা যদি টেবিউলার ডাটা থেকে হিস্টোগ্রাম তৈরি করতে পারি, তাহলে হিস্টোগ্রাম থেকে টেবুলার ফর্মে ব্যাক করা যায়। এখানে দেখো কি লেখা আছে, টাইম এক্স অক্ষে আর ওয়াই অক্ষে কি ফ্রিকোয়েন্সি। তাহলে আমি যদি এখান থেকে লিখি আমার টাইম, তার টাইম কত? 10 থেকে 15। আমি লিখলাম 10 থেকে 15। তারপর কত? 15 থেকে 20। 15 থেকে 20। তারপর লিখলাম 20 থেকে 25। তারপরে 25 থেকে 30। তারপরে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। বলো প্রথম যে 10 থেকে 15 তার ফ্রিকোয়েন্সি কত? এটা যদি 0 হয়, এটা যদি 2 হয়, তার মাঝখানে, তাহলে এটা এটা কত? 1। 15 থেকে 20-এর ফ্রিকোয়েন্সি কত? এটা যদি 8 হয়, তাহলে এটা কত হয়তো? 9। আর ফ্রিকোয়েন্সি কি ফ্র্যাকশন হয় না, ঠিক আছে, পূর্ণ সংখ্যা হয়। তারপরে 20 থেকে 25, এইটা যদি লেভেল হয় 6 আর এটা যদি 8 হয়, তাহলে 20 থেকে 25 কত হবে এক্স্যাক্টলি? আর 25 থেকে 30 এটা কার সমান? 2 এর সমান। তাহলে এটা আমরা বলবো। তাহলে আমি যদি এই হিস্টোগ্রাম থেকে যদি টেবুলার ফর্মে ব্যাক করতে পারি, এই টেবুলার ফর্মটা লিখতে পারি, তাহলে এখান থেকে এখন মিন বের করা যাবে না? যাবে কিনা বলো? আমরা তো সূত্রটা শিখলাম, তাই না? আমি যদি ফ্রিকোয়েন্সি যদি এফ বলি, আমি তাহলে এক্স আই বের করবো, মিড পয়েন্ট, প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট বের করবো। তাহলে সূত্রটা কি হবে আমার? সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়াল সামেশন অফ এফ আই এক্স আই মাল্টিপ্লাইড বাই, সরি ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। ঠিক আছে, কারণ এই সূত্র অ্যাপ্লাই করে আমরা মিনটা বের করতে পারবো। সবাই এটা বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, পারবা। তুমি যদি ওইভাবে না বের করে, তুমি যদি কি করবা, তুমি যদি এরকম টেবুলার ফর্মে নাও, তো টেবুলার ফর্ম থেকে আবার যদি তুমি ওই যে সূত্র অ্যাপ্লাই করে বের করো, সেটাও করা যাবে। ঠিক আছে, সেটাও করতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা যদি মিডিয়ান বের করতে চাই, তো যদি তোমার কাছে এরকম একটা গ্রাফ দেওয়া থাকে, এরকম একটা গ্রাফ দেওয়া থাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, এবং তাকে বলা হয় যে এই গ্রাফ থেকে তুমি মিডিয়ান বের করো, তাহলে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন থেকে মিডিয়ান বের করার ওইটা হচ্ছে এরকম যে আমরা n/2 আগে খুঁজবো, ওয়াই অক্ষে n/2 কোথায় আছে। তাহলে আমরা জানি কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনের যে হাইয়েস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটা
বরাবর যে ওয়াই, এইখানে যে মানটা এইটাই কি আমার এন এর সমান। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনের হাইয়ের যে পয়েন্টটা, এই পয়েন্টটা বরাবর যে ওয়াই, সেটা হচ্ছে কি আমার এন। তাহলে এখান থেকে আমরা এন কত আইডিয়া করতে পারি? সাপোজ এন ইকুয়াল, আইডিয়া করলাম এন ইকুয়াল 19। এইটা হয়তো এখানে গ্রাফটা এভাবে করা, কিন্তু যখন পরীক্ষায় আসবে বা যখন আমরা অ্যাকচুয়ালি গ্রাফটাকে ইউজ করব, তখন কি আমরা এটা বুঝে যাবো যে আসলে এন এর মান কত। তাহলে আমরা ধরে নিলাম এন এর মান হচ্ছে 19। তাহলে n/2 কত আসে আমার? 9.5। তাহলে n/2 যদি 9.5 হয়, তাহলে বলো তো ওয়াই অক্ষের কোথায় 9.5 আছে? যেহেতু আমরা মিডিয়ান কি বলি, এটাকে সমান ভাবে ভাগ করে, এই জন্য আমরা n/2 আমরা খোঁজার ট্রাই করি যে n/2 কোথায় আছে। তাহলে 9.5 কি হয়তো তোমার এখানে আছে 9.5। তা 9.5 যদি এখানে থাকে, তাহলে কি করবো, ওখান থেকে এক্স অক্ষের সমান্তরালে যাব। তাহলে এই গেলে এটা গ্রাফকে যে যে বিন্দুতে সেট করবে, সেই বিন্দু থেকে আবার ওয়াই অক্ষের সমান্তরালে যাব। ঠিক আছে? তাহলে সমান্তরালে গেলে এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করবে, এই যে মানটা, এই মানটাই হচ্ছে আমার মিডিয়ান। তাহলে মিডিয়ান কত বলবো এখান থেকে? মিডিয়ান হচ্ছে আমার 21 সাপোজ। হ্যাঁ, আগে শুরুতে হচ্ছে যাবে এই বরাবর এরকম, সরি আমি আসলে আহ, এই বরাবর যাব, তারপর গ্রাফকে যে বিন্দুতে সেট করবে ওখান থেকে সোজা নিচে যাব। ঠিক আছে? নিচে গিয়ে এক্স অক্ষের এখানে যে মান পাবো সেটাই মিডিয়ান। আমরা সবাই ক্লিয়ার? ওকে। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আরেকটু বেশি পড়াশোনা করবো। আমরা যদি একটু পিছিয়ে গেছি, আমরা যতটুকু পিছিয়ে গেছি আমরা কভার করার ট্রাই করবো। ঠিক আছে? যদি আজকে আমাদের পঞ্চম ক্লাস হওয়ার কথা ছিল, মানে আগামীকাল বুধবারে। সো আমরা আহ, আরেকটু পড়াশোনা করি। আজকে আমরা একটু বেশি পড়াশোনা করে ডাবল অ্যাটেন্ডেন্স দিব। ঠিক আছে? অসুবিধা আছে কোনো? মানে তোমাদের কোনো অসুবিধা না থাকে তাহলে আমি আরেকটু পড়াশোনা অ্যাড করবো, বা আমরা আরো কিছু পড়বো, পরে আমরা দুইটা অ্যাটেন্ডেন্স দিব একসাথে। 15 থেকে 20 মিনিট। ঠিক আছে স্যার। ওকে। তাহলে আমরা কি কি শিখলাম? যে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বললাম আজকে। তো সেন্ট্রাল টেন্ডেন্সি কি কি পড়েছি আমরা? মিন, মিডিয়ান, মোড। যদি র ডাটা থাকে তাহলে র ডাটা থেকে বের করা, যদি গ্রুপ ডাটা থাকে তাহলে সেখান থেকে কিভাবে বের করবো, অথবা যদি গ্রাফ থাকে তাহলে কি গ্রাফ থেকে কিভাবে বের করবো। তো এরপরে আমরা আজকে এডিশনাল যেটা দেখবো সেটা হচ্ছে যে আম, আমরা, হ্যাঁ যাবে। যদি তুমি এই ডাটাকে তুমি যদি কি করো, টেবুলার ফর্মে ব্যাক করো, মানে এই গ্রাফটাকে যদি টেবুলার ফর্মে যদি ব্যাক করো, সেটা অবশ্যই তুমি সেখান থেকে মিনও বের করতে পারবা, বড় বের করতে পারবা। এটা তোমার choice। মানে মাল্টিপল নিয়ম শিখলা তুমি, এখন তোমার যেটা প্রিফারেবল, তুমি মনে করো যে কোনো একটা তুমি ভালো করে শিখবা। যে তুমি এই গ্রাফটাকে টেবুলার ফর্মে ব্যাক করা শিখবা, শিখে সেখান থেকে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা, নো প্রবলেম। ঠিক আছে? তো এই তাহলে এই গ্রাফটা থেকে টেবুলার ফর্মে কিভাবে ব্যাক করবো দেখো। টেবুলার ফর্মে যদি আমি যদি লিখি, হ্যাঁ, আমরা কি করি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনে এই পয়েন্টগুলো কি আমার আপার ক্লাস ইন্টারভাল। তো আমি যদি এখানে যদি ক্লাস যদি বলি, হ্যাঁ মনে করো আমি বললাম ক্লাস, তাহলে এটা কত? প্রথম ক্লাসের আপার লিমিট, তাই না? আমি লোয়ার লিমিট আমি জানি না। ঠিক আছে? আপার লিমিট, পরের ক্লাস আপার লিমিট কত? 15, তাই না? পরের ক্লাস আপার লিমিট কত আমার? 20। পরের ক্লাস আপার লিমিট কত? 25।
পরের ক্লাসে আপার লিমিট কত? 30। ওকে, এরপরে আমি কি জানি এখানে সিএফ, আমি সিএফটা লিখলাম। সিএফ কত বলো? প্রথম ক্লাসে সিএফ কত? এটা 0। পরেরটা মনে করো এটা কত, হয়তো 1, ঠিক আছে, এটা 1 সাপোজ। পরেরটা কত? 9 নাকি, বা 8। পরেরটা হচ্ছে 8, হ্যাঁ। পরেরটা 16 সাপোজ, হ্যাঁ। 15 1 16। পরেরটা কত? হয়তো 19, ঠিক আছে। তাহলে তোমার যদি, আমরা কি জানি, এই যে আপার লিমিট যেটা এই ক্লাসের, এইটাই কি হয়ে যায় পরের ক্লাসের লোয়ার লিমিট হয়ে যায় না এখানে। তাহলে এটা কত? আমরা বলতে পারি 5 থেকে 10। 5 থেকে 10 ছিল, তাহলে কি আমার এইটা তো দরকার নেই, এটা যদি 0, এটা বাদ। তাহলে এটা আমি বাদ দিয়ে দিই, এটা আমি বাদ দিয়ে দিলাম। এরপরে 10 থেকে 15, তাহলে এটা কত? 15 থেকে 20, এটা হচ্ছে কি 20 থেকে 25, 25 থেকে 30। তাহলে ক্লাসগুলো লিখলাম আর সেভ গুলো লিখলাম। তাহলে এফ, এফ এ ব্যাক কিভাবে করবো? এটা যদি সিএফ 1 হয়, এখানে এফ কত ছিল? 1 ছিল। এইখানে যদি সিএফ 8 হয়, তাহলে এখানে কত? অবশ্যই 7 ছিল। 7 আর 1 মিলে কত? 8। তাহলে এখানে যদি 16 হয়, তাহলে এখানে কত ছিল? এফ, এখানে এফ সাত। কত ছিল? হ্যাঁ বলো। 7। না, 7 যদি, তাহলে কত আসে? 7 7 14 আর 15, এখানে কত? 16। এটা 8 হবে, তাই না? 8 হবে। তারপর এখানে কত হবে? এখানে 3 হবে, তাই না? 3 হলে সিএফ 19 হয়। তাহলে আমরা যদি ক্লাস লিখি, সিএফ লিখি, তাহলে সিএফ থেকে আমরা এফটা লিখে নিলাম। এরপরে এই যে টেবুলার ফর্ম পেলাম, এই টেবুলার ফর্ম থেকে আমরা এখন যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে মিন, মিডিয়ান, মোড সবগুলো বের করতে পারবো, ঠিক আছে। ওকে, এরপরে আজকে আমরা এডিশনাল যেটা করবো সেটা হচ্ছে যে আহ, আমরা মিন পড়েছি, তাই না? তো মিনের 3টা টাইপ আছে। এক নাম্বার হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক। সেকেন্ড হচ্ছে আমার জিওমেট্রিক। থার্ড হচ্ছে আমার হারমোনিক, ঠিক আছে। অ্যারিথমেটিক, জিওমেট্রিক এবং হারমোনিক, ঠিক আছে। তাহলে আমরা যদি এই অ্যারিথমেটিক, জিওমেট্রিক এবং হারমোনিক 3টা মিন পাই, তাহলে অ্যারিথমেটিক অলরেডি আমরা করে ফেলছি। আমরা যে স্যাম্পল মিনে ফর্মুলা লিখেছি সেটা হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন, মানে সবগুলো যোগ করে এন দিয়ে ভাগ করা, এটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে আমরা এডিশনে শিখবো জিওমেট্রিক এবং হারমোনিক। তো আমাদের ডেটাগুলো সব যদি মোরাললেস একই রকম হয়, তখন আমরা অ্যারিথমেটিক মিন ইউজ করি, এটা ভালো রেজাল্ট দেয়। যদি ডেটা যদি কিছু ভ্যালু খুব বড় আর কিছু বলে কি খুব ছোট, যদি এমন হয় যে অধিকাংশ ভ্যালু একই, খুব মানে একই রকম, বাট কিছু বলে কি এগুলো যদি আলাদা হয়, হয় সেটা খুব বেশি বড় নাহলে খুব বেশি ছোট, যদি এমন হয় তখন আমরা জিওমেট্রিকটা ইউজ করি। আর হারমোনিক কখন? যদি আমরা কিছু ভ্যালুর আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই, মানে গড় বের করতে চাই, ভ্যালুগুলো হচ্ছে এরকম যে কোনো রেট অথবা পার্সেন্টেজ, ঠিক আছে, তাহলে আমরা তখন হারমোনিক মিনটা ব্যবহার করি। অথবা যদি গতিবেগ হয়, যে গতিবেগের গড় বের করি, অথবা কি পার্সেন্টেজ অথবা রেটের যদি আমি অ্যাভারেজ বের করি, তখন ইউজ করবো হারমোনিক মিন। তাহলে আমরা এরিথমেটিক মিনকে বলি এম, জিওমেট্রিক বলি এটা এম বলে সংক্ষেপে, এম এরিথমেটিক মিন,
এটাকে বলে জিএম, জিওমেট্রিক মিন, আর হারমোনিক মিন হচ্ছে এইচএম। তাহলে জিএম এর ফর্মুলা হচ্ছে এরকম, যে জিএম হচ্ছে, আমি যে এক্স গুলোর আমি জিএম বের করবো, ফর্মুলা হচ্ছে যে সবগুলো এক্স আমি গুণ করব। মনে করি আমি এক্স এর জিএম বের করবো, তাহলে x1 গুণ x2 গুণ x3, এরকম সবগুলো এক্স আমি কি করব, গুণ করব। গুণ করার পরে তাদের পাওয়ার দিব আমি 1/n। তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক মিন। আর হারমোনিক মিন এইচএমটা কিরকম, এইচএম এর হারমোনিক মিনটা হচ্ছে আহ মানে আমার যদি ভ্যালুগুলোকে উল্টাই দেই তাহলে কত হয়, 1/x হয় না, 1/xi। তাহলে এই 1/x কে যদি যোগ করি তাহলে এরকম সবগুলো যে 1/x কে যোগ পুরো, তাহলে আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ায় এই সেম ইকুয়াল হচ্ছে n ডিভাইডেড বাই সামেশন অফ 1/xi। তাহলে এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের ফর্মুলা। আমরা কি ফর্মুলাটা বুঝতে পেরেছি সবাই? আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে যদি বুঝতে পারি, তাহলে এখানে যে কয়টা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলোর পরে তুমি তুমি একটু এম, জিএম আর এইচএম অ্যাপ্লাই করো একটু। এই ভ্যালুগুলোর উপরে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এই তিনটা মিনের ফর্মুলা অ্যাপ্লাই করে তিনটা মান বের করো। মান বের করে আমাকে বলো যে কত আসে। এম কত আসে, জিএম কত আসে, আর এইচএম কত আসে। তোমার কি করা হয়ে গেছে তোমাদের? করা মানে তোমার মানটা পেয়ে গেলে আমাকে একটা বলো। 20, ওকে গুড, 20.94। জিএমটা কত আসে দেখো।
জিএম পেয়েছো সবাই? জাস্ট সবগুলো গুণ করবা, পাওয়ার দেবা 1/n। 20.44। ওকে। 4 পাও, লিখলাম 20.4। এই সেম। মানটা বলো সবাই একটু, কত আসে? এটা করলে হয়তো দেখবো যে তোমরা মান পাবা, মানে এমন একটা মান পাবো যেটা আসলে 20.44 হচ্ছে ছোট আসবে, ঠিক আছে? হয়তো এমন হতে পারে যে 19 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তাহলে আমার সামারি হচ্ছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যখন এম জিএম এইচএম ক্যালকুলেট করবা, সেক্ষেত্রে অলওয়েজ এমটা সব থেকে বড় হবে। দেখো এখানে আমাদের এমটা কি সবচেয়ে বড়, তারপরে কে বড়? জিএম। তারপরে দেখো বড় হবে, তারপরে এইচএম, মানে এইচএমটা সব সময় ছোট হবে। তাহলে এমটা জিএম এর থেকে বড়, জিএম এইচএম এর থেকে বড়। তাহলে তোমার, তাহলে আমরা রিলেশনটা যদি ইন জেনারেল লিখি, তাহলে এম জিএম এর থেকে সবসময় বড় হবে, সর্বোচ্চ লেগে সমান হতে পারে, কিন্তু কখনোই ছোট হবে না। এম অলওয়েজ জিএম এর চেয়ে বড়, না হলে সমান, কিন্তু কখনোই ছোট হবে না। আবার জিএমটা কি হবে? এইচএম এর থেকে অলওয়েজ বড়, না হলে সমান, কিন্তু কখনোই ছোট হবে না। তাহলে এটা হচ্ছে এম জিএম আর এইচএম এর রিলেশনশিপ, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে তো আমি একটা কোশ্চেন করি এখানে ছোট করে, যে বলতে পারবো যে কোন সিনারিওতে আমার জিএম এক্সিস্ট করে না, অথবা কোন সিনারিওতে আমার এইচএম এক্সিস্ট করে না। এক্সিস্ট করে না মানে বোঝাচ্ছি আমি যে কখন আমি বের করতে পারবো না, বা বের করা লজিক্যাল হবে না। ফর্মুলা দেখে বলো যে এক্স এর মান কেমন হলে আমার জিএম বের করাটা লজিক্যাল হবে না। আচ্ছা, আমার যদি ডেটার যদি কোনো একটা সিঙ্গেল ভ্যালু জিরো হয়ে যায়, এক্স এ যদি কোনো একটা ভ্যালু সিঙ্গেল ভ্যালু জিরো থাকে, তাহলে কি হবে? পুরোটা গুণফল জিরো হয়ে যাবে। তখন কি আসলে জিএমটা বের করা লজিক্যাল হবে না, ঠিক আছে, বা বের করা যাবে না। অথবা যদি কোনো একটা এক্স এর মধ্যে নেগেটিভ হয়, তাহলে আমরা জানি কি নেগেটিভ কোনো কিছুর গুণফল কে, বা নেগেটিভ কোনো কিছুর পাওয়ার কি 1/n করা যায় না, এটা কমপ্লেক্স নাম্বার চলে আসে, ঠিক আছে? তাহলে যদি এক্স নেগেটিভ হয় অথবা জিরো হয়, তাহলে জিএমটা এক্সিস্ট করে না। তাহলে আমাকে বলো যে কখন এই সিএমটা এক্সিস্ট করবে না? 1/x এর বলে জিরো না, ব্যাপারটা তুমি কাছাকাছি গেছো, আর একটু চিন্তা করো। যদি এক্স এর বলে জিরো হয়, দেখো তাহলে 1/x কত? যদি এক্স এর বলে জিরো হয়, 1/0, তাহলে কি আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? ইনফিনিট হয়ে যায়। এক্স এর ভ্যালুতে জিরো থাকে, তাহলে কি আমার এইচএম বের করা যাবে না। আমরা সবাইকে বুঝতে পেরেছি এটা? কার কোনো কোশ্চেন আছে? আহ, আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি তোমাদের, মানে আমাদের তো যে আগে মার্কেট ডিস্ট্রিবিউশন ছিল, যে 100 এর ভিতরে হচ্ছে তোমার কি 10 মার্ক হচ্ছে তোমার কি অ্যাটেন্ডেন্স, তোমার 20 কুইজ, আর বাকি রিমেইনিং কি হচ্ছে তোমার ফাইনাল, তাই তো? তা তোমাদের কি মানে এই সেমিস্টার থেকে কি মিড টার্ম শুরু হবে? আচ্ছা, ঠিক আছে, okay, ঠিক আছে।
তাহলে আমরা হচ্ছে আরেকটা ক্লাস করব, আরেকটা ক্লাসে যা পড়বো সেটা সহ আমরা পরের ক্লাসে আমরা কুইজ দিব। তাহলে আমি একটু ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নেই, সবাই একটু রেসপন্স করো। আজকে তারিখ হচ্ছে 7 তারিখ।